আমি ডক্টর আব্দুল্লাল নোমান। আমি পিডিয়াট্রিক্সের মেন্টর হিসেবে আছি আপনাদের সাথে। আহ, বর্তমানে আমি এফসিপিএস পার্ট 1 করা পিডিয়াট্রিক্সে এবং ডিসিএইচ করা। তো আপনাদের সাথে আমি আজকে কথা বলবো আমাদের পিডিয়াট্রিক্স ফ্যাকাল্টি নিয়ে। আসলে অ্যাকচুয়ালি আমাদের পিডিয়াট্রিক্সের যে প্রস্তুতি, এই প্রস্তুতিটা রেসিডেন্সির জন্য আমাদের শুরু থেকে শুরু করা দরকার। প্রথম কথা, তাহলে দেখা যায় যে আমাদের যে ভালো ইনস্টিটিউট পেতে গেলে আমাদের আসলে কিন্তু শুধুমাত্র বেসিক সাবজেক্টগুলোতে ভালো করলেই হয় না। আমাদের যে ফ্যাকাল্টি সাবজেক্টগুলো আছে সেগুলোতেও ভালো করা জরুরি। তো সেক্ষেত্রে আমাদের পিডিয়াট্রিক্সে যেমন আমাদের বিএসএসএমও কিংবা আমাদের শিশু হসপিটাল কিংবা এমআর খান শিশু, ঢাকা মেডিকেল কলেজ, এরকম এই যেগুলো আছে যে সাবজেক্টগুলো, এই সাবজেক্টগুলো মানে এই যে ইনস্টিটিউটগুলো, এই ইনস্টিটিউটগুলোতে কিন্তু আসলে অনেক বেশি প্রতিযোগিতা হয়। তো সেক্ষেত্রে দেখা যায় যে প্রত্যেকটা সাবজেক্টেরই ভালো করা জরুরি। যে আপনি শুধুমাত্র একটা পার্ট ভালো করলেন, আসলে খুব একটা লাভ হয় না। আপনাকে মোটামুটি ওভারঅল সবগুলোতেই ভালো করতে হয়, এবং সেখানে কিন্তু ফ্যাকাল্টি থেকে প্রায় অন অ্যান্ড অ্যারাউন্ড 50 মার্কের মতো, 50টার মতো কোশ্চেন আসে। তো দেখা যাচ্ছে আপনি কিন্তু ফ্যাকাল্টি ভালো না করলে ভালো ইনস্টিটিউটে কিন্তু চান্স পাওয়াটা কঠিন হয়ে যায়। তো যেটা বলছিলাম যে আমরা যদি বিগত সালগুলার মার্ক ডিস্ট্রিবিউশন অ্যানালাইসিস করি, তাহলে আমরা একটা আইডিয়া করতে পারি যে টোটাল 200 মার্কের ভিতরে আমাদের কিন্তু ফ্যাকাল্টি থেকে 40 থেকে 50 মার্ক আসে। তো আমাদের একটা স্ট্যান্ডার্ড প্রিপারেশন টার্গেট করার জন্য আমাদের 50 মার্ক টার্গেট করে পড়া ভালো, যে আমাদের ফ্যাকাল্টি থেকে 50টা প্রশ্ন আসবে। তো আমাদের পেডিয়াট্রিক্সের জন্য আমাদের যে বেসিক যে জিনিসটা আর কি পড়ার ক্ষেত্রে, সেটা হইলো যে আমাদের স্টেপ অন দ্য পেডিয়াট্রিক্স নামে একটা বই আছে, যেটা আমাদের রেসপেক্টেড প্রফেসর ডক্টর আবিদ হোসেন মোল্লা স্যার লিখছেন। এই বইটাকে সাধারণত আমরা বেস করি কিংবা টার্গেট করি। আসলে ফ্যাকাল্টির ক্ষেত্রে আমাদের যেটা জিনিস হলো, যে জিনিসটা আমাদের কিন্তু রেসিডেন্সির কোশ্চেনগুলো কিন্তু পার্ট 1-এর মতো না। রেসিডেন্সিতে কিন্তু মোটামুটি ক্লিয়ার কাট কোশ্চেন আসে, যে বিভিন্ন কিংবা কমপ্লিকেশন কিংবা স্টেম দেওয়া আর কি, সেই ধরনের কোশ্চেনগুলো বেশি আসে। এবং মোটামুটি দেখা যায় যে আমাদের প্রতিটা সিস্টেমের কমন টপিকসগুলো থেকেই এই প্রশ্নগুলো বেশি আসে। তো সেক্ষেত্রে আবেদ হোসেন মোল্লা স্যারের বইটা গোছানো, কনসাইজ, ছোট এবং রিভিশন দিয়ে যাওয়া সম্ভব আর কি। ছোট বলা ভুল হবে, যথেষ্ট ইনফরমেটিভ এবং ইনরিচ। তো ওইটা কাভার করতে পারলে অনেকটাই কাভার হয়ে যায়, অন্তত রেসিডেন্সি প্রিপারেশন। এর পাশাপাশি আমাদের এমআর খান স্যারের, ইখলাসুর রহমান স্যার এবং এমআর খান স্যারের একটা বই আছে, এসেন্স অফ পেডিয়াট্রিক্স নামে, যেটা এখন আসলে 6th এডিশন খুব সম্ভবত এসে গেছে, যদিও এখনো অতটা অ্যাভেলেবল না। আর একটা হলো কনসাইজ টেক্সট বুক অফ পেডিয়াট্রিক্স, যেটা অনেক পুরাতন একটা বই, যেটা এম আর মোল্লা স্যারের বই, 4th এডিশন আসছে। তো এই বইটা আসলে অনেক বেশি ভাস্ট, এটা কাভার করাটা বেশ কষ্ট হয়ে যায়। আর আমাদের সব বইয়ের একেবারেই মানে কি বলবো, যে আমাদের বাইবেল পেডিয়াট্রিক্সের, সেটা হলো নেলসন পেডিয়াট্রিক্স। যদিও এটা পড়াটা সম্ভব না, অন্তত এন্ট্রান্স এক্সামের জন্য। তো এই জন্য আমার সাজেশন হইলো যে আপনারা যদি মেইন বই হিসাবে ফলো করতে চান, সেখানে পিডিয়াট্রিক্স, স্টেপ অন পিডিয়াট্রিক্স, যেটা আবিদ হোসেন মোল্লা স্যারের বই, এটাকে আপনারা বেস করে অন্যান্য বই থেকে যেই টপিকসগুলো থেকে প্রশ্ন আসছে কিংবা কোনো একটা ছক কিংবা কোনো একটা জায়গায় স্পেসিফিক স্টেম থেকে কোশ্চেন আসছে, সেগুলো আপনারা ওই বইতে অ্যাড করে নিতে পারেন। তো যেটা বললাম যে আমাদের রেসিডেন্সি যখন আমরা দিতে যাই, তখন কিন্তু আমাদের একদিনে অসংখ্য সাবজেক্টিভ প্রিপারেশন নিতে হয়। অ্যানাটমি, ফিজিওলজি, তারপরে প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, ফার্মাকোলজি, বায়োকেমিস্ট্রি, এবং তার পাশাপাশি আমাদের ফ্যাকাল্টি, তার মানে কিন্তু আপনাদের অনেকগুলো সাবজেক্ট। তো এই জন্য আপনার প্রিপারেশনের রিভিশনের প্যাটার্ন কিংবা প্রিপারেশনের প্যাটার্নটা হইতে হবে স্ট্র্যাটেজিক। যে সিস্টেমগুলো আমার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আমরা সেই সিস্টেমগুলো আগে পড়ব, এরপরে আমরা অন্য সিস্টেমগুলো পড়ব। যেমন পেডিয়াট্রিক্স এর ক্ষেত্রে আমাদের বেশি প্রশ্ন কার্ডিওভাস্কুলার সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, নিওনাটোলজি, নেফ্রোলজি, এই চ্যাপ্টারগুলো থেকে বেশি আসে। তাহলে আমি এই চ্যাপ্টারগুলো আগে পড়ব, কিংবা আগে এই চ্যাপ্টারগুলো কাভার করে অন্য চ্যাপ্টারগুলোতে আমি নজর দেব।
এরপর হয়তো গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে কিছু প্রশ্ন আসে, ইনফ্যান্ট অ্যান্ড ইয়াং ফিডিং যেটা, সেখান থেকে কিছু আসে, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি থেকে প্রশ্ন আসে, হেমাটো-অনকোলজি থেকে প্রশ্ন আসে, ইমিউনাইজেশন থেকে প্রশ্ন আসে, নিউরোলজি থেকে প্রশ্ন আসে, এন্ডোক্রাইন এবং মেটাবলিজম থেকে কম আসে, জিআইটি এবং হেপাটোবিলিয়ারি সিস্টেম থেকে আরো কম আসে। তো এখানে আসলে 3 স্টার দিয়ে আমি এটাই চাইছি যে আপনাদের আহ, কোন কোন সিস্টেমটাকে আপনারা বেশি গুরুত্ব দিবেন, মানে পড়াটা শুরু করবেন কোন সিস্টেম দিয়ে আর কি। এখন কার্ডিওভাস্কুলার সিস্টেম থেকে পরীক্ষাতে হয়তো 4টা প্রশ্ন আসে, আপনি জিআইটি হেপাটোবিলিয়ারি দিয়ে আপনার পড়াশোনা শুরু করছেন, তাহলে এটা সময় নষ্ট করা ছাড়া আর কিছুই না। এছাড়া আমাদের জেনেটিক্স থেকে কিছু প্রশ্ন আসে, কমন সার্জিক্যাল প্রবলেম থেকে অল্প কিছু জায়গা থেকে প্রশ্ন আসে, আমরা দেখাবো, টপিকস বেসড আলোচনা করব। কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার, মাসেল ডিসঅর্ডার, এছাড়া চাইল্ড সাইকেট্রি ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার আছে, পয়জনিং আছে, অ্যানাটমিক্যাল প্রসিডিউর আছে, এগুলো থেকে প্রশ্ন আসে। তো আমাদের বর্তমানে 2টা ব্যাচ চলছে, আর একটা ব্যাচ শুরু হবে, আমাদের রেসিডেন্সি ব্যাচ, যেটা শুরু হবে মার্চ 26-এর জন্য, আমাদের 20 তারিখ থেকে শুরু হচ্ছে। তো অন্য যে 2টা ব্যাচ আছে, আমাদের এফসিপিএস পার্ট 1 রেগুলার ব্যাচ জুলাই 25-এর জন্য, এবং ডিপ্লোমা র্যাপিড কেয়ার ব্যাচ যেটা শুরু হয়েছে আমাদের মার্চের ডিপ্লোমার জন্য, জুলাই সেশনের, জুলাই 25। তো সবগুলোতে আপনারা 30% ডিসকাউন্টে আপনারা ভর্তি হতে পারবেন। তো যেটা বলছিলাম যে আমাদের নিউরোটোলজি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। তো নিউরোটোলজি থেকে আমরা কি কি টপিকসকে বেশি গুরুত্ব দিব, যেমন নিউরোটাল কেয়ার, এটা 1 স্টার দিচ্ছি, কারণ এটা থেকে সেরকম প্রশ্ন আসে না। কিন্তু পেরিনেটাল অ্যাসফিক্সিয়া, লো বার্থ ওয়েট, নিউরোটাল জন্ডিস, নিউরোটাল সেপসিস, এই 4টা টপিকস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই জন্য এদেরকে আমি 3 স্টার 4 স্টার দিচ্ছি। এরপরে হয়তো আপনার পেরিনেটাল ইনফেকশন, তারপরে বার্থ ইনজুরি, নিউবর্ন স্ক্রিনিং, রেসপিরেটরি প্রবলেম ইন নিউবর্ন, এগুলো থেকে জাস্ট হয়তো কজোলজি আসে, যে হঠাৎ ইন্ডিকেশন অফ নিউবর্ন স্ক্রিনিং, কিংবা হঠাৎ দা নিউবর্ন স্ক্রিনিং, মানে কোন কোন ডিজিজ আমরা নিউবর্ন স্ক্রিনিং করি, এই টাইপের কোশ্চেনগুলো হয়তো নিউবর্ন স্ক্রিনিং থেকে আসতে পারে। কিন্তু কমপ্লিকেশন অফ লো বার্থ ওয়েট, কজেস অফ নিউরোটাল জন্ডিস, কজেস অফ নিউরোটাল সেপসিস, এইগুলো হলো একেবারে পরীক্ষায় আসার মতো, মানে যে কোনো সময় যে কোনো পরীক্ষাতে আসবেই। তো আপনি যখন নিওরোলজি পড়বেন, তখন এই টপিকসগুলোকে বেশি গুরুত্ব দিবেন, বাকি টপিকসগুলোকে কম গুরুত্ব দিয়ে এই টপিকসগুলোকে বেশি গুরুত্ব দিবেন। আমরা যদি রেসপিরেটরি সিস্টেমটা দেখি, তাহলে রেসপিরেটরি সিস্টেমে আমাদের প্রথম 2টা রোগ, সেটা হলো, একটা হলো নিউমোনিয়া আর একটা হলো ব্রঙ্কিওলাইটিস। এই 2টা রোগ আপনার সবার আগে পড়তে হবে। আপনি নিউমোনিয়া এবং ব্রঙ্কোলাইটিস ব্যতি রেখে অন্য কোনো ডিজিজ পড়বেন, সেটা আসলে করা যাবে না। তো এই 2টা রোগ আপনাকে পড়তেই হবে। এছাড়া আমাদের ক্রুপ, অ্যাকুইট এপিগ্লোটাইটিস, এগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। অ্যাজমা আমাদের পরীক্ষাতে একটু কম আসে, অ্যাজমা থেকে আমাদের কোশ্চেন একটু কম আসে, তারপরও যেহেতু অ্যাজমার নতুন গাইডলাইন আসছে, সো আসলে অ্যাজমা থেকে, অ্যাজমা এই বছরের যে কোনো পরীক্ষার জন্য একটা হট টপিকস। এরপর আসি রেসপিরেটরি ডিস্ট্রেসের কজ, মানে বিভিন্ন কজোলজি থেকে কিছু প্রশ্ন আসে, তার ভিতরে একটা রেসপিরেটরি ডিস্ট্রেসের কজ, এক কজেস অফ স্টেরয়েডর, অ্যাকিউট স্টেরয়েডর, ক্রনিক স্টেরয়েডের কজ, কজেস অফ হুইস, এইগুলো থেকে প্রশ্ন আসে। তো এগুলো থেকে মেইনলি সাধারণত কজোলজি আসে, বাট আমরা যদি ডিজিজ পড়তে চাই রেসপিরেটরি সিস্টেমে, তাহলে আমাদের নিউমোনিয়া, ব্রঙ্কিওলাইটিস, এইগুলা বেশি করে পড়তে হবে। এখন আসি কার্ডিওভাস্কুলার সিস্টেম। কার্ডিওভাস্কুলার সিস্টেমটাও কিন্তু আমাদের ইনফিনিটি স্টার টপিকস একটা সিস্টেম। কারণ কার্ডিওভাস্কুলার সিস্টেমের আমাদের একটা বিশেষ একটা ব্যাপার আছে বাচ্চাদের ক্ষেত্রে, যেটা অ্যাডাল্টের ক্ষেত্রে খুব নাই আর কি, সেটা হলো কনজেনিটাল হার্ট ডিজিজ। এটা কিন্তু একেবারে পিওরলি পেডিয়াট্রিক্সের একটা ডিজিজ। এই জন্য আপনার কিন্তু এই জায়গাটা খুব ভালো করে পড়তে হবে। তো সেই কনজেনিটাল হার্ট ডিজিজের ভিতরে আমাদের 4টা হার্ট ডিজিজ খুব ভালোভাবে জানতে হয়, সেটা হলো ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, প্যাটেন্ট অ্যাক্টাস আর্টেরিওসাস এবং টেট্রোলজি অফ ফ্যালট। এই 4টা কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এছাড়া আমাদের হার্ট ফেলিওর আছে, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস আছে, এইগুলো আমরা পড়তে পারি। এখন আসি নেফ্রোলজি। নেফ্রোলজিতে আমাদের 2টা রোগ, শুধুমাত্রই আমাদের রোগ, সেটা হলো অ্যাকুট গ্লোমেরুলোনেফ্রাইটিস এবং নেফ্রোটিক সিনড্রোম। পেডিয়াট্রিক্স এর নেফ্রোলজি বলতে আমরা কিন্তু সবার আগে এই 2টা রোগকেই বুঝি। তো এই জন্য এজিএন এবং নেফ্রোটিক সিনড্রোমের যা আছে আদ্যোপান্ত, পুরোটাই আমাদের পড়ে ফেলতে হবে, কারণ এটা আমাদের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এছাড়া অ্যাকুট কিডনি ইনজুরি, তারপরে আমাদের ক্রনিক কিডনি ডিজিজ যেগুলো আছে, এগুলো আমাদের কজ জানলেই হচ্ছে। ইউটিআই থেকে আমাদের কি আসতে পারে, ক্লিনিক্যাল ফিচার কিংবা অর্গানিজমের নাম, এতটুকু জানলে আমাদের হয়। আর রিফ্লাক্স, বিভিন্ন রিফ্লাক্স ডিজিজ আছে, এই চ্যাপ্টারটা আমাদের যদিও এক্সামের জন্য এত বেশি গুরুত্ব দিয়ে পড়া লাগে না রিফ্লাক্স ডিজিজগুলো, তারপরেও আপনারা একবার দেখে যেতে পারেন।
এরপর আসি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে আমাদের অনেকগুলো ডিজিজ কভার করে, যেটা পেডিয়াট্রিক্স এজ গ্রুপকে, যেমন আমাদের গুলিমারি সিনড্রোম, ট্রান্সভার্স মাইলাইটিস, পোলিওমাইলাইটিস, মেনিনজাইটিস, এনকেফালাইটিস। তারপরে আমাদের হাইড্রোকেফালাস, হাইড্রোকেফালাস থেকে কিন্তু প্রশ্ন আসে, উইলসনস ডিজিজ থেকে তো প্রশ্ন আসেই, কজেস অফ মেন্টাল রিটার্ডেশন আছে, তারপর আমাদের কজেস অফ মাইক্রোসেফালি, ম্যাক্রোসেফালি, ফেব্রাইল সিজার। ফেব্রাইল সিজারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের পেডিয়াট্রিক্স ফ্যাকাল্টির জন্য। এছাড়া সেরিব্রাল পলসি এবং স্পাইনাল কর্ড লেশন, এইগুলো থেকে আমাদের প্রশ্ন আসে। এরপর আসি নিউট্রিশনাল ডিজঅর্ডার। নিউট্রিশনাল ডিজঅর্ডার থেকে আমাদের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। এরপর রিকেটস, আর হইলো আমাদের স্কারভি, যেটা হলো ভিটামিন ডি ডেফিসিয়েন্সি এবং ভিটামিন সি ডেফিসিয়েন্সি। আচ্ছা, জিঙ্ক ডেফিসিয়েন্সি থেকে কিন্তু প্রতি বছরই মোটামুটি প্রশ্ন আসে, যে কোনো পরীক্ষাতে, মানে পেডিয়াট্রিক্স ফ্যাকাল্টির পরীক্ষাতে কিন্তু জিঙ্ক ডেফিসিয়েন্সি থেকে অনেক প্রশ্ন আসে। ভিটামিন এ ডেফিসিয়েন্সি এবং ভিটামিন বি কমপ্লেক্স ডেফিসিয়েন্সি, এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে। আচ্ছা, ইনফ্যান্ট এন্ড ইয়াং চাইল্ড ফিডিং, যেটা বাচ্চাদের ব্রেস্ট ফিডিং রিলেটেড যে টপিক্সটা, সেখান থেকে সাধারণত আমাদের পজিশন এবং অ্যাটাচমেন্ট, এই জায়গার এই টপিক্সটা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। আর ব্রেস্ট ফিডিং এর যে জেনারেল কথাবার্তাগুলো, যে আমাদের ব্রেস্ট ফিডিং এর ডেফিনেশন, কিংবা ব্রেস্ট ফিডিং এর আমাদের যে কোলোস্ট্রাম আছে সেটার কম্পোজিশন, তারপর আমাদের ব্রেস্ট ফিডিং এর অ্যাডভান্টেজ, তারপর আমাদের ব্রেস্ট ফিডিং এর এবং আর্টিফিশিয়াল ফিডিং, বিশেষ করে আমাদের মিল্ক যেটা আমরা দিই, কাউ মিল্ক, যেটা আর কি ব্রেস্ট মিল্ক এবং কাউ মিল্কের ভিতরে একটা ডিফারেন্সিয়েশন আছে, সেটার আমাদের কিছু কি পয়েন্ট, সেগুলো থেকে আমাদের কিন্তু প্রশ্ন এখানে আসে। এখন আসি হেমাটোলজি অনকোলজি। হেমাটোলজি অনকোলজিতে আমাদের কিন্তু একটা বড় অংশ দখল করে থাকে লিউকোমিয়া। লিউকোমিয়া আর ওদিকে অনকোলজির আর কি, হেমাটো অনকোলজি, অনকোলজির থেকে আমাদের লিউকোমিয়া, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া এইগুলো বেশি। লিম্ফোমা একটু কম আসে, লিম্ফোমা কম। বেশি আসে লিউকোমিয়া, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। আর এদিকে আমাদের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া এবং থ্যালাসেমিয়া, মানে থ্যালাসেমিয়ার সব আপনাকে পড়তে হবে, থ্যালাসেমিয়া। এছাড়া আমাদের লিম্ফোমা, আইটিপি, হেমোফিলিয়া, ভন উইলব্র্যান্ড ডিজিজ, এগুলো থেকে আমাদের প্রশ্ন আসে। আচ্ছা, জেনেটিক্স। জেনেটিক্স থেকে আমাদের প্রিনেটাল ডায়াগনোসিস বিভিন্ন থেরাপি, যেমন আমাদের ডাউন সিনড্রোমের প্রিনেটাল ডায়াগনোসিস আমরা কি কি পরীক্ষা দিয়ে করতে পারি, এরকম কিছু প্রশ্ন আমাদের আসে। এছাড়া জিন থেরাপির ইন্ডিকেশন, নিউবর্ন স্ক্রিনিং ইন্ডিকেশন, এগুলো আসে। এছাড়া আমাদের অটোজোমাল ডোমিনেন্ট ডিজিজের এক্সাম্পল, অটোজোমাল রিসেসিভ ডিজিজের এক্সাম্পল, এগুলো আমাদের পরীক্ষাতে বেশি আসে। আর ডাউন সিনড্রোম, টার্নার সিনড্রোম, ক্লেনফিল্টার এবং মারফান, এই চারটা সিনড্রোম আমাদের একদম ভালোভাবে পড়তে হবে। ক্লিনিক্যাল ফিচার, আমরা কিভাবে ডায়াগনোসিস করতে পারি কিংবা কি কি ইনভেস্টিগেশন করি, এইগুলা। তো আহ, আমরা যে কোশ্চেনগুলো করি, সেই কোশ্চেনগুলো কিন্তু মাচ মোর কোয়ালিফাইড। প্রথম কথা হইলো এইটা। দ্বিতীয় কথা হইলো, আমরা যে কোশ্চেনগুলো করি সেই কোশ্চেনগুলা আপনারা যদি ঠিকঠাকভাবে সলভ করে যান, তো মোটামুটি আপনাদের পরীক্ষার জন্য সবগুলো টপিকস কভার হয়ে যায় এবং আপনাদের প্রস্তুতিতে কিন্তু এটা মানে সুপার লেভেলে একটা হেল্প করে। তো এই পরীক্ষা, অনেক পরীক্ষা হতে 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 আমাদের কিন্তু একটা সেন্ট্রাল আর্কাইভ তৈরি হয়েছে কোশ্চেনের। তো আপনারা যখন আমাদের রেগুলার ব্যাচে এক্সেস নেন, তো এই সেন্ট্রাল আর্কাইভটা আপনাদেরকে ওপেন করে দেওয়া হয়। আপনাদের প্রতিটা ব্যাচে প্রতিটা স্টুডেন্টকে এটা দেওয়া হয়। তো এটা দেওয়ার উদ্দেশ্য একটাই, যে আপনি শুধুমাত্র রেগুলার ব্যাচের সাথে পরীক্ষা দিবেন, এবং আপনার যখনই সময় হবে আপনি চাইলে আর্কাইভ থেকে আপনি একটা বিশাল কোশ্চেন ব্যাংকের সলভ আপনি করতে পারবেন। প্রায় 40,000-এর বেশি এখানে প্রশ্ন আছে এই আর্কাইভে, যেটা আপনি সলভ করতে পারবেন। তো দেখেন, আর্কাইভের একটা কোশ্চেন আপনাদের একটু দেখায়, যে 11 নম্বর কোশ্চেনটা একটু দেখেন, যে কম্পোনেন্ট অফ টেট্রোলজি অফ ফ্যালট। তো দেখেন, আপনি একটা কোশ্চেন আসলে স্ট্যান্ডার্ড ওয়েতে সলভ করার যতগুলা হেল্প দরকার, এখানে কিন্তু সবগুলাই দেওয়া আছে। যে একটা কম্পোনেন্ট অফ টেট্রোলজি অফ ফ্যালট থেকে আমাদের একটা এমসিকিউ এখানে আমরা দিচ্ছি, এবং সেই এমসিকিউটা আপনি যখন সলভ দেখতে যাচ্ছেন, তখন দেখেন একেবারেই কিন্তু আমরা একদম রেফারেন্স বইয়ের একদম কি জায়গা আপনাদেরকে প্রোভাইড করছি। যার ফলে হচ্ছে কি, যে আপনি সেই ওয়ার্ডটা কিংবা সেই পোর্শনটা কিন্তু রিভিশন দিতে পারছেন খুবই সহজে। হয়তো আপনি ডিউটিতে আছেন, আপনার এখন মনে হলো যে না, আমার 1 ঘন্টা মতো আমি হয়তো একটু ফ্রি থাকবো, হয়তো রোগীর চাপ কম। তো আপনি ঠাস করে ঢুকে একটা পরীক্ষা, 30টা কোশ্চেনের একটা পরীক্ষা দিয়ে ফেললেন। আপনার 30টা প্রশ্নের হয়তো পরীক্ষা দিতে আপনার 20 মিনিট লাগলো অথবা 30 মিনিট লাগলো। বাকি 30 মিনিট আপনি কিন্তু চাইলেই এই আর্কাইভের কোশ্চেন সলভ করা, মানে একটা বইয়ের মতো সলভ করতে পারেন। আমাদের কিন্তু সব কোশ্চেনে রেফারেন্স এবং এক্সপ্লানেশন যোগ করা আছে। তো এটা কিন্তু আপনার জন্য একটা বিশাল অ্যাডভান্টেজ।
আচ্ছা, এবার আসি। তো এটা আমি একটু আর্কাইড দেখাইলাম, এখন আমরা আসি কমন সার্জিক্যাল প্রবলেম থেকে আমরা কি কি পড়বো। ক্লেফট লিপ, ক্লেফট প্যালেট, তারপরে ট্র্যাকিওজোল ফিস্টুলা এবং নেফ্রোটাইজিং এন্টারোকোলাইটিস। তো এনএসসি থেকে কিন্তু প্রশ্ন আসে, পরীক্ষাতে এখন প্রশ্ন আসতেছে। কানেকটিভ টিস্যু ডিসঅর্ডারের ভিতরে আমরা যেটা পড়বো যে জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস এবং অ্যাকিউট রিউমেটিক ফিভার, এই দুইটা সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়বো। এছাড়া এসএলই এবং এইচএসপি, এই দুইটা আমাদের পড়তে হবে। চাইল্ড সাইকিয়াট্রি এবং ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার থেকে আসলে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার কিংবা অ্যাটেনশন ডেফিসিট হাইপারকাইনেটিক ডিসঅর্ডার যেগুলো আছে, এগুলো থেকে শুধু আমাদের ফিচারগুলো লাগে। আর ডেভেলপমেন্টাল ডিলে শুধু কজ লাগে, মানে এই জায়গাগুলো থেকে কিন্তু প্লেন কোশ্চেন বেশি আসে, যে দেখা যাচ্ছে যে একেবারে আপনাদের প্লেন কোশ্চেনগুলো বেশি আসে। আচ্ছা, প্রসিডিউর যে জায়গাটা, প্রসিডিউর থেকে আমরা পড়বো বোন ম্যারো প্রসিডিউরটা পড়বো, ইন্ডিকেশন, কন্ট্রাইন্ডিকেশন, কমপ্লিকেশন, কিংবা সাইট কি কি আছে, লাম্বার পাংচার পড়বো, কিডনি বায়োপসি, রেনাল বায়োপসি, অক্সিজেন থেরাপি। অক্সিজেন থেরাপিটা কিন্তু ডিটেলসে পড়তে হবে। আচ্ছা, আমাদের বিভিন্ন সিস্টেম ওয়াইজ এগুলো আসলে যখন আপনি যে সিস্টেমটা পড়বেন ওই সিস্টেমের সাথে এটা আসলে পড়া হয়ে যায়। বিভিন্ন সিস্টেম ওয়াইজ আমাদের কিছু রেডিওলজিক্যাল কোশ্চেন আসে, যেমন রেসপিরেটরি ডিস্ট্রেসের এক্সরে ফাইন্ডিং কি, কিংবা নেক্রোটাইজিং এন্টেরোকোলাইটিস, কিংবা নিউমোনিয়া অথবা রিকেটস অথবা স্কারভি অথবা ব্রঙ্কিওলাইটিস, এইগুলোর এক্সরে ফাইন্ডিং কি, এইগুলো অনেক সময় পরীক্ষাতে আসে। তো এখানে জাস্ট আপনাদের একটা আইডিয়া দেওয়া যে এই ডিজিজগুলোর এক্সরে ফাইন্ডিং গুলো আমাদের পড়তে হবে, জাস্ট এতটুকুই এখানে আইডিয়া দেওয়া। এখন প্রথম যেটা বলি যে আমাদের কোর্স কারিকুলাম, যেটা আমাদের মেডিকেল হায়ার স্টাডি অ্যাপস আপনাকে যে জিনিসটা দিচ্ছে সেটা হলো যে আমাদের লেকচার ক্লাস, বেসিক এবং ক্লিনিক্যাল মিলায় 40 ঘন্টার বেশি লেকচার ক্লাস, সর্বমোট 56টা লাইভ লাইভ এক্সাম। এছাড়া তো সেন্ট্রাল আর্কাইভের কথাই বললাম, এছাড়া ইম্পর্টেন্ট টপিক লিস্ট, টপিক বেসড এক্সাম, রিভিউ এক্সাম, সাবজেক্ট ফাইনাল, পূর্ণাঙ্গ মডেল টেস্ট এবং আমাদের বিষয় ভিত্তিক আমাদের পিডিএফ দেওয়া হয় সিস্টেম ওয়াইজ। আপনাদের ফ্যাকাল্টিরও সিস্টেম ওয়াইজ পিডিএফ দেওয়া হয়। এরপর বই তো আছেই, ওটার হেল্প তো আপনারা নিচ্ছেনই। তো বর্তমানে আমাদের যে অফার চলছে সেখানে আপনি ভর্তি হতে পারবেন আমাদের এক্সাম এবং ক্লাস সহ, এবং এক্সাম এবং ক্লাস ছাড়া দুটাতেই ভর্তি হতে পারবেন। এখানে আমাদের রুটিনটা একটু দেখেন যে আমাদের 20 তারিখ প্রথম এক্সাম শুরু হচ্ছে। তো প্রথম এক্সামটা সবার জন্য ফ্রি থাকবে, যারা পাশ করবেন ফ্রি এক্সামে, তো তারা সবাই 40% ডিসকাউন্টে ভর্তি হইতে পারবেন যে কোনো ব্যাচে। তো যেটা বলছিলাম যে এখানে দেখেন যে আমাদের প্রথমে যে শুরু হয়েছে, আমাদের কিন্তু মাইক্রোবায়োলজি দিয়ে শুরু হয়েছে। আপনি কিন্তু 3টা মাইক্রোবায়োলজি দেওয়ার পরে একটা রিভিউ এক্সাম দিবেন মাইক্রোবায়োলজির। এরপরে আপনাদের বায়োকেমিস্ট্রির কিছু পরীক্ষা হবে, এরপর আপনি বায়োকেমিস্ট্রি রিভিউ এক্সাম দিবেন। এরপরে অ্যানাটমি পরীক্ষা হবে, আপনি অ্যানাটমি রিভিউ এক্সাম দিবেন। ফিজিওলজি পরীক্ষা হবে, ফিজিওলজি রিভিউ এক্সাম, আবার অ্যানাটমি, আবার ফিজিওলজি, এরপরে প্যাথোলজি, এরপরে আপনার আম, আবার ইয়ে মাইক্রোবায়োলজি, এরপরে আমাদের ফ্যাকাল্টি ফার্মাকোলজি এবং ফ্যাকাল্টি শুরু হবে। তার মানে রুটিনটা এমনভাবে সাজানো হয়েছে যে আপনি বেসিক একটা সাবজেক্ট দীর্ঘ সময় ধরে পড়ছেন, একটা মনোটোনাস ফিলিং আসতে পারে। তো সেই মনোটোনাস ফিলিং যেন না আসে, সেটা থেকে বের হওয়ার জন্য এই রুটিনটা এইভাবে সাজানো হয়েছে যে আপনি কিছু মাইক্রোবায়োলজি পড়লেন, আবার কিছু প্যাথোলজি পড়লেন, আবার কিছু ফিজিওলজি পড়লেন, আবার কিছু ফ্যাকাল্টি পড়লেন। তো এইভাবে আপনার প্রস্তুতিটা সমান্তরাল হারে সব সাবজেক্টে বাড়তে থাকবে। তো লং ব্যাচের একটাই সুবিধা যে আপনারা একটু সময় নিয়ে, যথেষ্ট ধৈর্য নিয়ে আপনি কিন্তু এই রুটিনটা যদি ফলো করেন, তাহলে আপনার কিন্তু খুবই সুন্দর এবং খুবই ক্লাসিফাইড একটা প্রস্তুতি এখানে কিন্তু নেওয়া সম্ভব। যখন আপনি সবগুলো পরীক্ষা শেষ করে ফেললেন, রিভিউ এক্সাম দিয়ে টিয়ে শেষ করে ফেললেন, মানে আপনি সিলেবাস 2বার কমপ্লিট করে ফেললেন, তখন আমাদের শুরু হচ্ছে ফুল সাবজেক্ট মক টেস্ট, মানে ফুল সাবজেক্ট ফাইনাল আর কি। এই যে আপনি এতক্ষণ অ্যানাটমি পরীক্ষা দিচ্ছেন টপিকস ওয়াইজ, এরপরে রিভিউ দিচ্ছেন, এখন কিন্তু আপনার ফুল সাবজেক্টের একটা পরীক্ষা হবে। তো সেখানে আপনি আরো একবার অ্যানাটমি পড়ার সুযোগ পাচ্ছেন। এরপরে আপনি কিন্তু আবার মডেল টেস্ট দিচ্ছেন। তো আসলে কিন্তু মোটামুটি কিন্তু আপনার আহ, কমপক্ষে 3 থেকে 4 বার আপনার কিন্তু এটা পড়া হয়। এই জন্য আপনাদের এই জিনিসটা খুব ভালোভাবে আপনাদের পড়তে হবে, যে আপনাদের প্রস্তুতির জন্য। তো আপনারা যদি এই রুটিনটা ফলো করেন, তো দেখা যাবে যে আপনাদের কিন্তু প্রস্তুতিটা যথেষ্ট কনক্রিট এবং কাভার হবে। তো আমি যে কথাটা বলতে চাই, যেহেতু আপনাদের এটা একটা নতুন এবং ফ্রেশ ব্যাচ তৈরি শুরু হচ্ছে, আপনাদের একেবারে রেসিডেন্সি লং ব্যাচ যেটা আর কি। তো রেসিডেন্সির প্রস্তুতির শুরু থেকে যে কিছু কথা বলতে চাই যেটা আপনাদের প্রস্তুতিতে হেল্প করবে।
তো প্রথম যে জিনিসটা দরকার সেটা হলো যে আপনার মনে স্থির করা যে না, আমি এই সাবজেক্টেই থাকতে চাচ্ছি, এই ফ্যাকাল্টিতেই পরীক্ষা দিতে চাচ্ছি। কারণ যেহেতু এখন ফ্যাকাল্টিগুলো আলাদা হয়েছে, আপনার সাবজেক্ট ওয়াইজ ফ্যাকাল্টির একটা ব্যাপার রেসিডেন্সিতে আছে। কারণ আপনি যে ফ্যাকাল্টিতে প্রশ্ন পরীক্ষা দিবেন সেই ফ্যাকাল্টির কিন্তু প্রশ্ন, বেসিক সায়েন্সের প্রশ্ন একই রকম হবে।